নমস্কার বন্ধুরা, আমি ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস, গাইনোকোলজিস্ট। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মায়েদের জানা বা মেয়েদের জানা অত্যন্ত জরুরি, যেটা হলো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা অতিরিক্ত ঋতুস্রাব। তো আমরা যদি সংজ্ঞা হিসেবে বলি যে অতিরিক্ত মাসিক বা মেনস্ট্রুয়াল ব্লিডিং কখন বলবো, যদি আজ 7 দিনের বেশি যদি মাসিক স্থায়ী হয়। সাধারণভাবে যতটা রক্তক্ষরণ হলে মানুষের দৈনন্দিন বা মেয়েদের দৈনন্দিন জীবনের যে চলাফেরা বা কাজকর্ম ব্যাঘাত ঘটে, অথবা প্রতি ঘন্টায় যদি একটার বেশি প্যাড চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এটা হেভি মেনস্ট্রুয়ালের দিকে যাচ্ছে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের দিকে যাচ্ছে। তো প্রথমে চলুন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের কিছু কারণ জানা যাক, কী কারণে হয়ে থাকে। প্রথমে বলি, যারা কম বয়সী মেয়ে, অর্থাৎ যাদের প্রথম দিকে মাসিক হতে শুরু করেছে, তাদেরকে পিউবার্টি মেনোরেজিয়া বলা হয়। অর্থাৎ মাসিকের সময়ে প্রথম যখন শুরু হয়, তখন কিন্তু মেয়েদের সাধারণত হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং কারো হয়ে থাকে। তাছাড়া কিছু আছে হরমোনজনিত সমস্যা। ইস্ট্রোজেন প্রজেস্টেরনের যদি ভারসাম্যটা নষ্ট হয়, তাহলে এটা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে জরায়ু নাড়ির ভিতরে কিছু সমস্যা থেকে এটা কিন্তু হয়ে থাকে, যেমন যদি ফাইব্রয়েড থেকে থাকে, পলিপ থেকে থাকে এবং এন্ডোমেট্রিসিস থেকে থাকে, তাহলে কিন্তু পিআইডি বা পেলভিক ইনফ্লামেশন যদি হয়ে থাকে বা ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হেভি ব্লিডিং হতে পারে। আবার কখনো কখনো কারো কোয়াগুলেশন ডিজঅর্ডার থাকে, অর্থাৎ রক্ত সহজে জমাট বাঁধতে চায় না, সেসব রোগ থাকলেও কিন্তু হতে পারে। কখনো কখনো কপারটি যদি থাকে, সেটা যদিও খুব কম ক্ষেত্রে হয়, সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। এবং একটু বয়সের দিকে যাদের হয়, অর্থাৎ একটু 40-45 বছর বয়সের পরে যদি হয় কখনো, তাহলে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারও হলেও হতে পারে, একটু সাবধান থাকতে হবে। তো চলুন আমরা এগুলোকে কীভাবে ডায়াগনোসিস করতে পারি সেটা একটু জানা যাক। প্রথম কথা হলো, ভারী যে রক্তক্ষরণ হচ্ছে বা হেভি মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটা কিন্তু একটু হিস্ট্রি এবং শরীরের পরীক্ষা নিরীক্ষা করে জানা যায়। কিছু রক্ত পরীক্ষা খুবই জরুরি, যেমন হিমোগ্লোবিন, থাইরয়েড, কোলেস্টেরল ইত্যাদি দেখা যেতে পারে। বেশি রক্ত ভাঙলে শরীরে রক্ত কমে যায়, তার জন্যে কিন্তু হিমোগ্লোবিন ফল করে। কিছু কিছু ক্ষেত্রে যাদের হাইপোথাইরয়েডিজম থাকে, তাদের কিন্তু হেভি ব্লিডিং হতে পারে। এবং যাদের কোয়াগুলেশন প্রোফাইল ডিজঅর্ডার থাকে, তাদের কিন্তু অন্য, যেমন পিটিআইনার, বিটিসিটি এইসব করতে হয়। তাছাড়াও আলট্রাসোনোগ্রাফি করাটা খুবই জরুরি, কারণ ইউট্রাসের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি করেই ধরা যেতে পারে। যেমন টিউমার যদি হয়, পলিপ হয়, এসব বা এন্ডোমেট্রিসিস হয়, সেক্ষেত্রে কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়বে। এবং যাদের একটু বয়স হয়ে গেল বা মাঝ বয়সের পরে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে। সেজন্যে কখনো কখনো বায়োপসি এবং কখনো কখনো প্যাপস্মিয়ার দরকার হয়ে থাকে। এবার আসা যাক যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, এটার কিভাবে চিকিৎসা করা যেতে পারে। এর কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মেডিসিন দিয়ে হতে পারে, আর একটা সার্জিক্যাল হতে পারে। মেডিসিন কিভাবে দেব? এর মেডিসিন যে হরমোনাল ইমব্যালেন্স থেকে হয়, সেটা সাধারণত আমরা ওসি পিল জাতীয় ওষুধ দিয়ে থাকি। এটা মাস 3 থেকে 6 মাস খেলে যে কারণে হয়ে থাকে, সেটা কিন্তু তাকে দূর করতে হয়। যদি কারো হাইপোথাইরয়েডিজমের জন্য হয়ে থাকে, তাহলে কিন্তু তাকে থাইরয়েডের ওষুধ দেওয়া হয়। হরমোনাল ডিসব্যালেন্সের জন্যে ওসি পিল দেওয়া হয়ে থাকে। এবং যদি সার্জিক্যাল কোনো কজ হয়, অর্থাৎ পলিপ, এন্ডোমেট্রিওসিস ইত্যাদি এইসব কারণে যদি হয়, পলিপ হলে আমরা যদি কম বয়স থাকে, তাহলে কিন্তু পলিপেক্টমি অপারেশন করা হয়, বা ফাইব্রয়েড থাকলে সেটাকে দূর করা হয়। এন্ডোমেট্রিসিস থাকলেও কিন্তু আমরা ওষুধ দিয়ে থাকি। এবং অ্যাডিনোমায়োসিস, অর্থাৎ জরানাড়ি কখনো কখনো ভিতরে অনেকটা ফুলে থাকে, সেক্ষেত্রে ওষুধ না হলে, যদি বয়স হয়ে থাকে, অর্থাৎ প্রেগনেন্সি নেওয়ার কোনো আর বাধ্যবাধকতা না থাকে, 40-এর উপরে বয়স চলে যায়, তখন ওষুধে কাজ না হলে কিন্তু অপারেশনের দিকে এগোতে হয়।